যেভাবে কম্পিউটার টেস্টটা আমরা সবাই মিলে প্রিপারেশন নিব এবং আমরা যারা অভিজ্ঞ আছে, হ্যাঁ, ওদের মাধ্যমে আমরা চেষ্টা করব যে সবাই যাতে কম্পিউটার টেস্টটা আমরা ভালো পারি। আমি এটা বুঝাতে চাচ্ছিলাম যে যেহেতু আমি 36তম এসআই, আমাদের সময় এত কম্পিউটার টেস্ট এটা সেটা হতো না। তো এখন যারা নতুন আছে, বিশেষ করে 39তম 40তম যারা দিয়েছে, 26তম সার্জেন্ট দিয়েছে, ওরা যারা প্র্যাকটিক্যালি দিয়েছে ওরা আমার চেয়ে ভালো পারবে। কারণ কিসের জন্য? কারণ ওরা সব কিছু কিন্তু প্র্যাকটিক্যালি পরীক্ষা দিয়ে আসছে। এর জন্য ওদেরকে আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি। বা আমার নিজের একটু সময় কম, আপনাদের আমি বলেছিলাম যে আমি নিজে আসলে ডিউটি যেমন করা লাগছে, আবার আমি সামনে 46তম রিটার্নটা দিব আপনাদের দোয়াতে। তো এই এই কাহিনীর জন্য আসলে আমি একটু প্যারা কম নিচ্ছি এবং আমি মনে করছি এতে আপনাদের কম্পিউটার টেস্টে ওরকম হবে না, সমস্যা হবে না। আশা করি আপনারা পারবেন এবং ভাইবাটা তো অবশ্যই আমি দেখব, সমস্যা নাই। ভাইবাও মোটামুটি অভিজ্ঞতা আছে এবং আপনাদের এটাও বলেছিলাম যে 26তম সার্জেন্ট আপনারা একটু মিউট করবেন, যার ওই যে মেহেদি, মেহেদি একটু মিউট করবেন ভাই। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। ঠিক আছে। তো সব মিলিয়ে আমি মোটামুটি অভিজ্ঞ আছি এবং 26তম সার্জেন্টেও আমার সরাসরি এই ভাইবা ব্যাচ থেকে প্রায় 200 থেকে 250 জনের মতো সরাসরি আছে এবং 40তম এসআইতেও প্রায় 100 জনের মতো ছিল। তো এর জন্য আমি মনে করি যে এখানে একদম ফেয়ারভাবে বলো বা যেভাবে বলো সব কিছু মিলে এখান থেকে একটা মানে ভালো একটা বিষয় থাকে যে আমরা সবাই মিলে যখন কথা বলবো আস্তে আস্তে তোমরা সবাই টের পাবা। আমি তুমি তুমি করে বলছি, ডোন্ট মাইন্ড। মানে আমি যখন মনে করো তোমরা কথা বলবে সবার সামনে বসে, তখন কিন্তু তুমি নিজে বুঝতে পারবে যে তোমার কি হচ্ছে না হচ্ছে। এবং আমি যখন তোমাকে প্রশ্ন করব তখন তুমি কিন্তু একটা তোমার কেয়ারফুল না থাকলে কিন্তু তুমি ওইভাবে উত্তর দিতে পারবে না। এই ভাইবে বিষয়টা অনেক বেশি কাজে লাগে, যদিও অনলাইন, কিন্তু আমার মনে হয় তোমরা এই বিষয়টার উপকার অবশ্যই পাবে। এবং কম্পিউটার টেস্ট আল্লাহর রহমতে বা সৃষ্টিকর রহমতে তোমরা অবশ্যই কাটিয়ে আসতে পারবে বলে আমার বিশ্বাস। এবং আমরা যারা আছি এখানে, আইশ মিয়া বা অন্যান্য যারা আছে, তারা সবাই মিলে আমার মনে হয় তোমরা করে আসতে পারবে, তোমরা কাটিয়ে আসতে পারবে। তো এখন তোমাদের যে যে প্রশ্ন আছে যে কম্পিউটার টেস্ট নিয়ে, তোমাদের একটু বলে রাখি, আমি একটু ধৈর্য ধরো। যে কম্পিউটার টেস্টে আমি তো একটা ভিডিও করছি যে কী কী কারণে ফেল করতে পারে, এই বিষয়টা তোমরা একটু সিরিয়াসলি নিও। বিশেষ করে এগুলো নিয়ে আইশ মিয়া বা অন্য অন্য যারা তোমরা অভিজ্ঞ আছো, 2-3 বার দিয়েছো, তারা কথা বলবে, তোমরা একে মানে মানে তোমার অভিজ্ঞতা তোমরা বলবে যে এই এই কারণে এই এই বিষয়টা হতে পারে। তো তারপর আমি একটু বলে রাখি যে তোমরা এই যে প্র্যাকটিস ছাড়া তো আর কোনো উপায় নাই। মানে একদম তুমি প্র্যাকটিস করতে থাকবা। তবে তোমরা একটা কাজ করতে পারো, যদি কম্পিউটারে টাইমার থাকে না, টাইমারটা উঠিয়ে প্র্যাকটিস করতে পারো। অথবা তোমরা ঘড়ির কাঁটা, বর্তমানে তো অনেকেরই ঘড়ি আছে, ডিজিটাল ঘড়ি হোক বা মোবাইল হোক, টাইমার উঠিয়ে তোমরা চেষ্টা করবে, মানে স্টপ ওয়াচ না, টাইমার। মনে করো তুমি 50 মিনিট পরীক্ষা দিবা, হ্যাঁ, 50 মিনিট পরীক্ষা দেবা, ওই 50 মিনিট থেকেই তুমি শুরু করলা। অথবা তুমি মনে করো এমএস ওয়ার্ড বাংলা লিখবা, এমএস ওয়ার্ড বাংলা তুমি 20 মিনিট সময় ধরলা, ওইখানে তো এমনিও টাইমের ওঠে কম্পিউটারে, বা যে কত মিনিট লাগলো তোমরা তো এটা বুঝতে পারো সব মিলিয়ে। তারপর এইরকম করে তোমরা পরীক্ষাটা দিবা, তাহলে দেখবা নার্ভাসনেস কমে যাবে। হ্যাঁ, এই নার্ভাসনেসটাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করে। এবং সেভ ফাইলগুলো তোমরা সবসময় সেভ করে রাখবা, মানে একটা কাজ অর্ধেক হইলেও তোমরা মাঝে মাঝে সেভ করে রাখবা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আর তোমার এই ব্যক্তিগত দুর্ঘটনার দায় কিন্তু ওই কর্তৃপক্ষ নিবে না। একটা জিনিস মনে রাখবা, যে তুমি তোমার পরিবারের একজন তারা, তুমি হলো স্টার, কিন্তু আমাদের এই পুলিশ বা বাংলাদেশে তুমি কিছুই না। তুমি যদি তোমার যদি চাকরি না হয়, এই বাংলাদেশের কিছু যায় আসবে না, আর এই পুলিশেরও কিছু যায় আসবে না। মানে আর তোমার যদি না হয়, তোমার পরিবারের যায় আসবে, তোমার অনেক ক্ষতি হবে, তোমার হতাশা আসবে, এটা আসবে সেটা আসবে। এর জন্য মনে রাখবা, এই ওই আকাশের কত লক্ষ তারা, এখান থেকে যদি একটা তারা মানে মানে পড়ে যায়, তখন কিন্তু মনে করো সেই আকাশের কিছু হয় না, কিন্তু যার যায় তার কিন্তু অনেক কিছু হয়। এর জন্য তোমরা একটু সিরিয়াস থাকবা, যে মাঝে মাঝে সেভ করে রাখবা। এবং স্বাক্ষর বা অন্য অন্য বিষয়গুলো যেগুলো আমি বলছিলাম অলরেডি, ওরাও বলবে যে কী কী কারণে ফেল করতে পারে, এই বিষয়গুলো আয়েশ মিয়া বা অন্য যারা আছে তারাও বলবে। তবে তোমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবা, আর এখন থেকেই চেষ্টা করবা যে মানে এই ভাইবার বিষয়টা এই এখন থেকেই তোমরা চেষ্টা করবে। এই যে কথা বলবো না, প্রশ্ন করবা ফর্মালভাবে ভাই, কোনো এখানে ইনফর্মাল কথা বলবে না। হ্যাঁ, আমিও তো আপনাদের আপনি আপনি করে বলবো আস্তে আস্তে, যেহেতু আজকে প্রথম ক্লাস, একটু আন্তরিকতার সাথে সবাইকে বললাম। আমিও এমন ফর্মালভাবে আপনাদের জিজ্ঞেস করব যে কি করেন না করেন, আপনারা এখানে কোনোভাবেই ইনফর্মালভাবে কোনো কথা বলবেন না। হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনাদের ভাইবের প্রস্তুতিটা অলরেডি হয়ে যাবে। আর ভাইবে যেহেতু খুব কাছাকাছি হবে, আপনারা জানতে পারছেন যে 6-7 তারিখে শুরু হবে, এটা কিন্তু ভ্যালিড একটা তথ্য। হ্যাঁ, তো এর জন্য সময় কিন্তু নাই, সব কিছুতেই আমাদের এগিয়ে আসছে।
ওকে, এখন আপনারা যারা প্রশ্ন করবেন দয়া করে একটু আপনারা হাত জাগান, হ্যাঁ। আর এরপর আয়ুষ মিয়া আস্তে আস্তে করে ও উত্তর দিবে বা ই করবে। আয়ুষ মিয়া আছে, আর আমি দেখি 40তম এসআই সৌরকে আনা যায় কিনা একটু। ও আসলে আপনারা হয়তো আর একটু অনুপ্রাণিত হবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখি কে কে হাত জাগিয়েছেন। আহ, তামিম ইবনে তামিম তামিম ইবনে, আপনি একটু বলেন তো, প্রশ্নটা বলেন। আয়ুষ মিয়া তুমি একটু উত্তর দিও যতটুকু এই করা যায়। আচ্ছা স্যার, ভাইবা নিয়ে একটু কথা ছিল হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার। এই ভাইবার জন্য কি কি করব আপনার? আচ্ছা আচ্ছা, ভাইবের বিষয় নিয়ে আমি লাস্টে একটু কথা বলবো, না এখন আমরা কম্পিউটার বিষয় নিয়ে কারো মানে হাতে গেছে, কম্পিউটারটা আমরা একটু শেষ করি আগে, তাই না? ওকে, ভাইবেটা আমরা একটু পরেই করি। আচ্ছা, রিয়াজুল ইসলাম সবুজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবুজ বলো। স্যার আমার প্রশ্ন ছিল যে যে আমরা ক্লাস করতেছি, আমাদের ক্লাসের রেকর্ডটা কি থাকবে? কারণ আমার এখানে গ্রামে এসেছি, আমি আমার গ্রামে নেটওয়ার্ক নেই, এবং সাথে সাথে আমার মোবাইলে চার্জও নেই, কারেন্ট নেই প্রায় 2 ঘন্টা ধরে, সেই জন্য মোবাইলে চার্জ নেই। ক্লাসটার কি কোনো ভিডিও রেকর্ড থাকবে? এটা তো রেকর্ড করতেছি, এখন কপাল যদি বেশি খারাপ না হয় তাহলে থাকবে আশা করি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, রিশাদারা প্রথমে প্রথমে আনমিউট করে তারপর বলেন, কথাটা বলেন। দাদা যেটা হচ্ছে, আমাদের হচ্ছে 2 দিন তো কম্পিউটার টেস্ট, এখন 2 দিনের কোশ্চেন তো 2 রকম হবে হয়তো। এখন প্রথম দিন নাকি কোশ্চেন একটু ইজি হয়, 25 তারিখে যাদের কোশ্চেন কি কঠিন হবে বা এরকম কোনো কিছু, বা ওইটার সাথে তুলনামূলক কি মিল পাওয়া যাবে? আহ, হ্যাঁ, মিল পাওয়া যাবে। আর আমার মনে হয় কোয়েশ্চেন, আমি গতবারের অভিজ্ঞতা থেকে বলতেছি, জাস্ট কোয়েশ্চেন আমার মনে হয় 4 রকম হবে, 2 দিনে 4 রকম কোয়েশ্চেন হবে। আর ম্যাক্সিমাম মিল পাবেন বলতে মনে করেন প্রথম দিনে এক্সেল শিট গুলো বিশেষ করে মিল পাবেন। আপনি প্রথম দিনেই বুঝে যাবেন যে সেকেন্ড দিনের এক্সেল কিরকম হবে। এগুলো কাছাকাছি হয় সাধারণত, একদম ইজি বলতে এগুলো কম্পিউটারের মধ্যে ইজি আর কঠিন, মানে একদম কঠিন লেভেলের ওরকম বলতে তো কোনো কিছুই নাই, সবগুলোতেও সেম রকম। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এরপর আপনি মনে করেন হ্যাঁ বলো। এক্সেল এর মধ্যে স্যালারি শিট থাকলে একটাতে মানে প্রভিডেন্ট ফান্ড দিছে, আর একটাতে দেনে, একটাতে ট্যাক্স লাগানো আছে, এরকম পার্থক্য জাস্ট অতটুকুই থাকে। আপনি যদি প্রথম দিন স্যালারি শিট দেয় তাহলে আপনি মনে করবেন যে 4 দিনে স্যালারি শিট পাবেন, জাস্ট একটু একটু ডিফারেন্স থাকে। আচ্ছা ভাইয়া, আর হচ্ছে বাংলাতে মানে সবকিছুই মোটামুটি এভারেজ হচ্ছে সিমিলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, এই এরপরে কারণে যাদের দ্বিতীয় দিন তারা একটু সুবিধা পায়। ওকে, উৎপল দত্ত। হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। ওই যে আমাদের এক্সেলে কি কি মানে প্র্যাকটিস করলে ভালো হয়, একটু নাম বললে ভালো হয় আমার। হ্যাঁ, যেমন আরেকটু স্যালারি বলো শিট, তো। তারপরে হলো বিদ্যুৎ বিল। স্যালারি, বিদ্যুৎ বিল, তারপর আরেকটা হচ্ছে ওই গ্রেড গ্রেড কাউন্ট করা আর কি, মানে মার্কস হ্যাঁ মার্কশিট। আচ্ছা হ্যাঁ, মার্কশিট ওটা। আর একটা পপুলেশনের আছে, জানেন? পপুলেশন বের করে, হ্যাঁ হ্যাঁ, মেল এন্ড ফিমেল বের করে একটা পপুলেশনের আছে, ওটা আমি দিব, ওটা মেবি কাল দিব। আচ্ছা আচ্ছা। আর তার আরেকটা হচ্ছে ওই যেটা কি বলে, গার্মেন্টস এর একটা ইয়ে আছে না, ওটা কি জানি বল, গার্মেন্টসের হলো স্যালারি শিট বের করা আর কি। ওখানে কি থাকে, ওভার টাইম থাকে, ওটা। এগুলোর বাইরে আমার মনে হয় না কোনো এক্সেল শিটেই আছে। আচ্ছা এগুলাই এক্সেল বলতে আমরা মোট কথা এগুলাই বুঝি। আর হলো আচ্ছা, বাংলা আমরা যে আমি একটু ইন্টারাপ্ট করতেছি। আচ্ছা, আমাদের মাঝে এখন আসছে হলো সৌরীন্দ্র বিশ্বাস। ও আজকে 40তম এসআই সারদা থেকে ছুটিতে আছে, তো আমাদের সাথে জয়েন করছে। সৌরীন্দ্র, শুনতে পাচ্ছ? সৌরীন্দ্র, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি একটু ওয়েট করো, আমরা একটু কম্পিউটারের ইটা একটু শেষ করি, তারপর তোমার কাছ থেকে আমরা একটু সারদার গল্প শুনবো বা তোমার একটু কাহিনী শুনবো, হ্যাঁ? ওকে, ঠিক আছে।
তো আমরা চলে যাচ্ছি এখন উৎপল দত্তর কথা কি শেষ হয়েছে, মানে ওর উত্তর কি পেয়েছো উত্তর? না স্যার, না স্যার, হ্যাঁ স্যার আমার একটু সময় লাগবে। হ্যাঁ, স্যার তাহলে ওই যে একটু স্পষ্ট ওয়ার্ড করে বলো, ফাইলে, তোমার কথা জড়তা কেন, এরকম জড়তা কেন, একটু স্পষ্ট করে বলো। স্যার ওয়ার্ড ফাইলে মানে যে ওয়ার্ড আমরা লিখি, ওয়ার্ড এমএস ওয়ার্ডে, এখানে আমরা কত মিনিট সময় নেব বাংলা আর ইংলিশের জন্য টোটাল? আপনি আগে এক্সেল এন্ড পাওয়ার পয়েন্ট করবেন, দেন করবেন ওয়েব ব্রাউজিং। এরপরে তো হাতে অ্যাভেলেবল টাইম থাকবে। আপনি বাংলার মধ্যে 20 মিনিট দিলে, ইংরেজির মধ্যে 10 মিনিট দিলে ওয়াও পারেন, সেটা আপনার ইচ্ছে। আপনি কত মিনিটে এক্সেল মোটামুটি আমরা 15 মিনিটে শেষ করবো এক্সেল আর পাওয়ার পয়েন্ট। এক্সেল পাওয়ার পয়েন্ট 15 মিনিট লাগবেই না, আপনি দেখবেন এখানে যত ছোট দেয় ওনারা, এক্সেল পাওয়ার পয়েন্ট 15 মিনিট লাগেই না, দুইটা মিলে আপনি 10 মিনিট কিংবা 11 মিনিট কিংবা 9 মিনিট গ্রুপে দিছিলেন, তো গ্রুপে দিছিলেন, ওগুলা করতে আমার মোটামুটি 15 মিনিটের মতো লেগে গেছে। হ্যাঁ, তাহলে তো সমস্যা নাই। ওদিকে 5 মিনিট পাচ্ছেন না এক্সট্রা। হ্যাঁ হ্যাঁ, আর ওয়েব ব্রাউজিংয়ে কি আপনার থেকে 5 মিনিট লাগবে? না না, ওখানে তো 2-1 মিনিটে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ওই যে মনে করেন 10 মিনিট মতো এক্সট্রা পাচ্ছেন, ওগুলো বাংলাতে দিবেন। প্রথমে এক্সেল, তারপর পাওয়ার পয়েন্ট, দেন আমি এদিকে হাত দেবো। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা। হ্যাঁ, কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে। ওখানে ঘড়ি আছে, ল্যাপটপে তো ঘড়ি আছে, ওখান থেকে দেখে নেবেন বাস। ওকে। আর স্যার আমি একটু এক্সট্রা কথা বলতেছি, সেটা হচ্ছে ওই সুরেন্দ্র স্যার, হুম, উনি ওনার গল্পটা একটু আগে বলে দিলে সবাই একটু ইন্সপায়ার হয়। আচ্ছা, কারণ আচ্ছা, ঠিক আছে। উনি কইবার আপনারা দিছে, কেউ দয়া করে এগুলো আমাকে সব স্যার বলবেন না, এখনো আমরা আসলে আপনাদের সমস্যা নাই, অবশ্যই আপনার স্যার বলবেন না, এটার সাথে এখন অভ্যস্ত নই। তো সমস্যা নাই। আমি যেহেতু গতবারে আপনার গুলো শুনছিলাম ওই কারণে, যেমন আজকে আমি বলতেছি গতবারে আপনার গুলো শুনছিলাম। আচ্ছা, যাই হোক। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, আমি সৌরেন্দ্রকে একটু পরিচয় করিয়ে দিই সব মিলিয়ে। মূলত এখন আয়ুষ মিয়া যেমন রোলটা প্লে করতেছে, আপাতত আমার একজন আসলে দরকার হয়, কারণ আমি আসলে ব্যস্ত থাকি। তো আমি আগেও আপনাদের বলেছি, তো গত বছর সৌরেন্দ্র এই ভূমিকাটা পালন করেছিল। তো সবচেয়ে ভালো লাগে যে সৌরেন্দ্র আমার মনে হয় যে 3 থেকে 4 বার চেষ্টা করেছে। কত 37, 38 থেকে শুরু করছে মনে হয়, 38, 39, 40, তারপরে ওই যে 26তম সার্জেন্ট দিছে, 4 বারের বার এসে ও আর কি সফলতা পেয়েছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে আসলে একটু ব্যাকআপ করি। হ্যাঁ, ঠিক 4 নাম, তৃতীয়বারে বলতে পারেন। আচ্ছা, আপনি তৃতীয়বার। দয়া করে আমাকে সৌরভ নামটা আপনার কাছে যাচ্ছে না, আপনি আমাকে সৌরভ বলাটাই বেটার। আচ্ছা আচ্ছা, সৌরভ, ঠিক আছে। তো গড়ে পড়তায় ও আমার সাথে সব সময় ছিল এবং আমার সব কাজ মোটামুটি ওই যে যেমন একজন স্বেচ্ছাসেবী হিসেবে যতটুকু করা লাগে, আপনারা তো বুঝেনই, যেহেতু আমি জব করি, তো সেক্ষেত্রে আমার পক্ষে সব কিছু করা সম্ভব না। তো এর জন্য ও বাকি সে অনেক কাজ আমার জন্য করেছে এবং আমি ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি। তবে সবচেয়ে বড় বিষয়, একদম শেষ সময় এসে ও একদম এসআইটা হলো, মানে এটা আমি নিজে ওর রেজাল্টটা শুনে আমি মানে আমার নিজেরই চোখে জল চলে আসছিলো, এরকম একটা অবস্থা। কারণ এত মানে ওর কাছে সরাসরি ও কিন্তু আমার বন্ধু হয়, ছোটোবেলার বন্ধুও বলে। তো আমি সেই জয়েন করছি সেই 2018 সালে, যেহেতু করোনার জন্য ও এই সুযোগটা পেয়েছিল। এই সুযোগটা পাওয়ার জন্য, করোনার জন্য পরে পর্যায়ে 40তম এসআইতে এসেও আমার বন্ধু হয়েও কিন্তু শেষ পর্যন্ত 40-এ জয়েন করতে পারছে, মানে 4টা ব্যাচ চলে গেছে। তো যাই হোক, এটা অনেক আবেগের বিষয় এবং সব মিলিয়ে অনেক ভালো বিষয়। তো সৌরভ, আমি এখন বলতে চাচ্ছি যে মূলত তো বাড়িতে আসছো সারদা থেকে, সারদার কাহিনী আর কি বলবো মোটামুটি। তো তারপরও তোমার কাছে যদি কোনো প্রশ্ন থাকে বা তোমার সৌরর কাছে যদি কোনো প্রশ্ন থাকে, বা সৌরর মোটামুটি তুমি 2-4 মিনিট বলো যে তোমার কি অবস্থা বা তোমার মোটামুটি অনুভূতি, তুমি 2-3 মিনিট বলো। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আর সবাইকে শারদার অগ্রিম শুভেচ্ছা, রক্তিম শুভেচ্ছা বলা যায়। আর এই গরমের মধ্যেও এটাকে বলা যায় হচ্ছে মধ্যাহ্ন ভাস্করের শুভেচ্ছা। তো আশা করি সবাই ভালো আছেন। প্রথমে পরিচয় দিয়ে দিছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে যতটা বললো ততটা না। মাঝে মাঝে হয়তো হেল্প করছি আপনাদের সবাইকে, বা যতটুকু করা দরকার ছিল ততটুকু পারি নাই। তো যাই হোক, তো শারদার অনুভূতি আসলে এখানে আসার পরেই বুঝতে পারবেন, এটা বলার মতো না। কারণ হচ্ছে
যেরকম একটা জায়গায় যাওয়া। তো সেই জায়গাটা যখন মোটামুটি ভাবে পৌঁছানো যায়, তখন সেটা তো আসলে বলে বোঝানোটা একটু কঠিন। তো সারদা আসলে আপনি আপনার মানে আমাদের যে চারপাশের পরিবেশ এবং যে আমরা কোথায় ছিলাম আর কোথায় যাব এবং কোথায় আছি, এটা আমাদেরকে মোটামুটি ভাবে বুঝতে শেখায়। আর বাংলাদেশের সব সব মানুষের সাথে সেখানে কিভাবে চলতে হবে, কিভাবে মানুষকে বুঝতে হবে, এটা শেখায়। সর্বোপরি হচ্ছে আমরা যদি রুট লেভেলের কথা চিন্তা করি, সেখান থেকে শুরু করে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যায়ে যেখানে আমরা যদি বলতে চাই, সব জায়গায় হচ্ছে পুলিশের পদচারণা এবং আলটিমেটলি যেটাকে বলা যায় আমাদের এই পদের নাম যেটা হবে সাব ইন্সপেক্টর, এটা হচ্ছে মোক্ষম জায়গা। এই জন্য স্বপ্নটা যখন পূরণ হয় সেটা অনুভূতি ব্যক্ত করার নয়, তবে পুরোপুরি ভাবে সেখানে যেতে হলে আপনাকে স্বর্ণের গয়না গয়না তৈরি করতে হলে যতটুকু পোড়ানো দরকার এইটুকুই সারদায় পোড়ানো হলো আপনাকে। এই মানসিক প্রস্তুতি নিয়ে নিজেকে পূর্ণাঙ্গ ভাবে প্রস্তুত করে সারদায় আপনাকে আসতে হবে এবং আপনি আসতে পারবেন, এই বিশ্বাসটা রেখেই যেতে হবে সবাইকে। সারদার গল্প যদি বলতে বলেন তাহলে এটা তো আসলে লম্বা কথা, আপাতত এইটুকুই থাক। সৌর, আমরা আমরা চাচ্ছিলাম কি যে আসলে তুমি তো এখন সারদায় গিয়ে তোমার সব অনুভূতি ফুরিয়ে গেছে আমি জানি, কারণ সারদায় যে কষ্ট সেই 4টা থেকে 4টায় উঠে প্রথমে শেভ হতে হবে, শেভ হয়ে তারপর জামা প্যান্ট সব কিছু পরে ওয়াশ মানে সব কিছু করে সেই আবার অস্ত্র আনতে যেতে হবে, অস্ত্র এনে আবার লাইনে দাঁড়াতে হবে, সেখানে আবার কত সময় শরীর গরম করায়, সেখানেই রক্ত মনে করে গরম করে ফেলে, তারপর আবার মাঠে দৌড় দেওয়া, মানে এটা অনেক মানে এই বিষয়গুলো আপনারা অনেকে জানেন হয়তো। মানে সারদার অনুভূতি কেউ যদি 1 মাস আগে জানতো, ঠিক আছে, তাহলে হয়তো আমার মনে হয় যে পড়াশোনা সবাই আরও বেশি পড়াশোনা করতে পারতো। এত কষ্ট করে মানে এই যে কষ্ট, এই চাকরির প্যাশন যতটুকু, সেই প্যাশন পুলিশ হতে গেলে সারদা সেই রক্ত জল করে দেয়। আমার কাছে মনে হয় যে যাদের একদম মারাত্মক প্যাশন তারাই পুলিশ হবেন, আর বাকিরা আমার কাছে মনে হয় যে পুলিশ হওয়াটা তাদের কাছে বিলাসিতা। তখন মনে হবে যে তখন আপনাদের ইটা পাল্টে যাবে, ঠিক আছে, কিন্তু প্যাশন না থাকলে পুলিশে না যাওয়াই ঠিক। তবে আমার মনে হয় যে কষ্ট থাকবে, প্রত্যেকটা জবেই কষ্ট থাকবে, আর পুলিশ একটু অন্যরকম জব। এটা মোটামুটি এটা কেউ বিশ্বাস করবে না। যেমন সৌরভকে আমি বলতাম আগে যে সৌরভ এটা কিন্তু অনেক কষ্টের, কিন্তু ও এটা তখন বুঝতো না। কিন্তু আসলে কাউকে বোঝানো যাবে না এটা, ঠিক আছে, যারা না যায় ওখানে গিয়ে বোঝানো যাবে না, ঠিক আছে। তো ঘরের পর্দায় যাই হোক না কেন, তোমার যে তুমি এইটুকু একটু বলো যে সৌর, যে তুমি মনে করো এই যে মানে এসআই যে হলে ওই এখন সারদায় যা আসো ওটা আমরা না জানি, ওটা জানলে আমরা আরও হতাশ হয়ে পড়তে পারি। কিন্তু অবশ্যই স্বপ্ন পূরণের জন্য কষ্ট করতে হয়। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, রক্ষা করা আরও কঠিন। এখন তোমরা রক্ষা করতেছো, কিন্তু তোমার এইটা বলো যে মানে এই যে অনুপ্রেরণাটা তুমি যে এত তিনবার দিলা, এটা কিভাবে ধৈর্য ধরছে এবং তোমার দ্বারা কিভাবে সম্ভব হলো? ধন্যবাদ সুব্রত স্যার। এর জন্য প্রথমে যদি আমি বলতে চাই, অনুপ্রেরণাটা আপনার কাছ থেকে অনেকখানি পেয়েছি। আরে তুমি আমাকে আপনি বলার দরকার নাই, তুমি বলো, আর স্যারও বলার দরকার নাই, বলো তুমি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। না, আমি জানি সারদায় থাকলে এটা নর্মাল, আমি তোমার চেয়ে 4 ব্যাচ সিনিয়র, ঠিক আছে, 3 থেকে 4 ব্যাচ সিনিয়র, এটা তোমার মুখে আসতে এখন কষ্ট হচ্ছে, কিন্তু আমি জানি সারদায় 1 ব্যাচ সিনিয়র হইলে স্যার করতে বলতে মানে স্যার বলতে মানে মুখ ব্যথা হয়ে যায় নাকি, মানে এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন সারদায় যেহেতু আসো সেই অনুভূতি চলে আসে, কিন্তু অনুভূতি আনার দরকার নাই। এখন বলো। আসলে জীবনে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। আমার গল্প হয়তো শুরু তো অনেকখানি জানে এবং পুরোটাই মোটামুটি জানে। তো সর্বশেষ যখন 2015 সালে আমার বাবা মারা যান, এরপরে হচ্ছে
আমার জীবনটা অনেকখানি মেঘের আড়ালে চলে যায় বলতে পারেন। তার আগে আমার 2011 সালে আমি ইন্টারমিডিয়েট শেষ করছি, আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি। আর আমার অনার্স শেষ হয়েছে হচ্ছে 2019 সালে। এর মধ্যে তিনটে ইউনিভার্সিটি আমি পরিবর্তন করছি, মাঝে হচ্ছে ডিপার্টমেন্ট পরিবর্তন করছি 4টা। এখন তো যখন আমি সর্বশেষ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আমার বাবা মারা যাওয়ার পরে, তখন আমার জীবন ফেসবুক ছিল, সেখানে একটা পোস্ট ছিল আমার যে এবার আমার জীবনটায় ব্যর্থতায় গ্রাস করবে কিনা। তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আমার একটা স্বপ্ন ছিল, সেটা হচ্ছে আমি অনার্সটা শেষ করব। যার কারণে যে কোনো ভাবে আমি রেস্টুরেন্টে কাজ করছি এবং হচ্ছে খুব সবচেয়ে নিম্ন পদের যেটা বলা যায় সেরকম একটা লেভেলে কাজ করছি আমি। তো স্বপ্ন ছিল প্রথমটা হচ্ছে অনার্স শেষ করা, অনার্স শেষ করলাম। কিন্তু যখন দেখলাম বাংলাদেশের বাস্তবতা এসে যে বিসিএস পাস করার পরেও যখন মানুষ সে চাকরি পায় না, নন ক্যাডার হয়েও যখন চাকরি পায় না, তখন হতাশা গ্রাস করতে শুরু করলো। তো সবচেয়ে মোটিভেশন যেটা দেয় আমাদেরকে সেটা হচ্ছে আমাদের পারিপার্শ্বিক মানুষ। আপনি যখন আপনাকে বিবেচনা করবেন যে আমি কোথায় আছি, যখন এভাবে চিন্তা করা হয়, কখনো উপরে কথা চিন্তা করা যাবে না যে আমার বন্ধু বা আমার চারপাশের লোকজন সে কোথায় আছে। যদি আপনি আপনার লেভেল থেকে কেউ নিচে থাকে তাহলে আপনি তার দিকে তাকাবেন। যদি আপনি তার দিকে তাকাতে পারেন তখন আপনি বেঁচে থাকার অনুপ্রেরণা পাবেন এবং নিজেকে সফল করার একটা স্বপ্ন তৈরি হবে। এবং নিজেকে কখনো পারবো না এই জিনিসটা যদি আপনাদের মাথায় আসে, আমাদের মাথায় আসে, তখন আর আমরা জীবনে কখনোই এগোতে পারবো না। আমার যখন ভাইবা দিই, আমি সব দিনে অনেক বেশি আনস্মার্ট ছিলাম, ছোটবেলা থেকে নিজেকে অনেক হীনমন্যতায় ভোগাতাম সারাটা জীবন, ইভেন এখনো বলতে পারেন। তো যার কারণে ভাবতাম যে আমার হয়তো ভাইভাতে আমি ফেল করব, এবং ফেল করেও গেছে। প্রথমবার যখন এসআইতে ভাইবা দিলাম, এর আগে বেশ কয়েকটা ভাইবা দিয়েছিলাম, প্রাইমারি, সমাজসেবা মন্ত্রণালয়, তুলা মন্ত্রণালয়, অনেক জায়গায় দিয়েছে কিন্তু কোথাও হয়নি। তো প্রথমবারে এসআইতে দেওয়ার পরে সেখানে হলো না, দ্বিতীয়বারেও সার্জেন্টে যখন দিলাম তখনও হলো না। কিন্তু নিজেকে বাঁচায় রাখার যে একটা স্বপ্ন বা নিজেকে বাঁচায় রাখার একটা চেষ্টা, যে সবসময় মনে করতে হবে সৃষ্টিকর্তা অনন্ত মঙ্গলময়, তিনি আমাকে পৃথিবীতে আনছেন, তার অবশ্যই কোনো একটা উদ্দেশ্য আছে এবং আমাকে যে পর্যায়ে রেখেছেন সেটা আমার ভালোর জন্য রেখেছেন। এই চিন্তাটা যখন করতাম তখন সমস্ত দুঃখ চলে যেত একমাত্র বলতে পারেন যে আমি যখনই যে পর্যায়ে থাকি তিনি অনন্তকালেও আমার কখনো অমঙ্গল করবেন না। এই কথাটা চিন্তা করে আমি 40 সার্জেন্টের পরীক্ষার পরে যখন চিন্তা করতেছিলাম, তখন একদম ব্যাকডেটে শেষের দিকে এসে এই নিয়োগটা দিল। তখন ওই বিশ্বাস রেখে, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে, বাংলাদেশ পুলিশের প্রতি বিশ্বাস রেখে আমার সর্বস্ব শেষ হয়ে যাওয়ার পরেও আমি যখন আবার চেষ্টা করলাম, আমার হয়ে গেল। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে বাংলাদেশ পুলিশের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, সৃষ্টিকর্তার অপার আশীর্বাদ এবং হচ্ছে বাবা মায়ের কৃপা, আর পারিপার্শ্বিক যে আমাদের বন্ধু বান্ধব গুলো আছে তাদের চেষ্টায়, তাদের ইচ্ছায়, তাদের অনুপ্রেরণায়। আপনাকে যদি সফল হতে হয়, আপনার প্রথম অস্ত্র হচ্ছে ধৈর্য এবং হচ্ছে গোলে পৌঁছানোর কাজটা। প্রপার ওয়েতে যদি আপনি কাজ করে যেতে পারেন, ধৈর্য ধরে যেতে পারেন, আজ হোক কাল হোক আপনি সফল হবেনই হবেন। যদি কেউ বলে থাকে এটা হবে না, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এখন চেষ্টা করার পরে যদি আমার চাকরি নাও হয়, তাহলে ধরে নিতে হবে যে সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কোনো জায়গা রেখেছেন এবং আমাকে এভাবে রাখতে তিনি পছন্দ করেন। যখন এই চিন্তাগুলো করতাম, সকলে করবে,
তখন মনের সব দুঃখ জ্বালা চলে যাবে। ধন্যবাদ। হ্যাঁ সৌর, আসলে ঠিক আছে, তোমার ভিতর কিন্তু এখনো সাহিত্য বেঁচে আছে। যাই হোক, আপনারা অনেকে ধৈর্য ধরে শুনছেন। আসলে সৌরর সংগ্রামের ইতিহাসটা আমি সৌরকে ক্লাসে আনলাম এর জন্য যে আপনারা যাতে বুঝেন যে একটু কষ্ট করতে হবে। মূলত একটু কষ্ট যদি আপনারা করেন তাহলে হবে। যেহেতু ও তিনবার ভাইবা দিছে, মানে 2বার ভাইবা দিছে, সেখানেও হয়নি, তখন ও পরের বার আবার সেই একই মাঠ একই ঘাট সব কিছু করে এইভাবে করে দিয়ে যাচ্ছিল। তো এটা কিন্তু খুবই একটা ধৈর্যের ব্যাপার ছিল। এর ফলে আসলে কি শেষ পর্যন্ত কিন্তু হয়, স্বপ্নের পিছনে দৌড়লে হয়। এখন সবার যে হবে তা না। এখন আপনাদের বিশেষ করে ইসলাম ধর্মে কিন্তু আছে যে হতাশ হওয়া যাবে না, আপনার কাজ আপনি করে যাবেন। আমাদের প্রত্যেকের ধর্মেই এরকম আছে, ঠিক আছে? তো গড়ে পড়তায় আপনারা আপনাদের কাজটা করবেন। আর আমি এটুকু বলতে চাই যে সৌর, এই যে তুমি একটু বলো যে আমি যে এই যে এই যে কোর্সটা নিয়েছিলাম, বিশেষ করে মানে এই যে মক ভাইবা কোর্সটা, এটা কতটুকু ফলপ্রসূ ছিল, বা মোটামুটি এই বিষয়গুলো একটু বলো যাতে ওরা বুঝতে পারে ওদের কি করা উচিত। মানে এখন যেটা দরকার সেটা একটু বলো, বুঝতে পারছো? আচ্ছা, প্রথম 2টা ভাইবার ফেল আসার কারণ একটু বললে ভালো হতো, অভিজ্ঞতাটা শেয়ার করলে। আচ্ছা, বলবো, চেষ্টা করবো বলার। তো আসলে এই কোর্সটা মানে আমি যখন এসআইতে পরীক্ষা দিচ্ছি, আর সুব্রতকে আমি ছোটবেলা থেকে চিনি, তো ওর আদর্শ আর হচ্ছে ওর ব্যক্তিত্ব, এটা শুধু আমার কাছে না, এবং আমি ওর প্রতি আরো বেশি মানে কি বলা যায় আবেগপ্রবণ, এবং ভালোবাসা ওর প্রতি বাড়ছিল হচ্ছে আমার বাবার জন্য। বাবা ওর প্রশংসা করতো প্রচুর। তো যেহেতু পুলিশে একটা স্বপ্ন ছিল এবং সুব্রত পুলিশ হলো, তো যে কোনো ভাবে দৈব ক্রমে হোক আর যে কোনো ভাবে হোক 39তমতে এসে দেখি সুব্রত এরকম একটা কোর্স করাচ্ছে। তো বন্ধু মানুষ, কিভাবে আমি ওকে বলি, ওই আমাকে মনে হয় নক দিছিল যে তুমি এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করো। তো আসলেই সেখান থেকে প্রথম 2বারে আমি ভাইবা পর্যন্ত চলে গেলাম, এবং সর্বশেষ যেটা হলো সেটা হচ্ছে যে আমার যে জড়তা, বিশেষ করে এখনো জড়তা পুরোপুরি কাটেনি, কারণ অনেকদিন আসলে এইভাবে কথা বলা হয় না আর ফোন চালানো হয় না। কিন্তু এই জড়তা এবং হচ্ছে সবকিছু যে কি বলা যায় ব্যারিয়ার, এইটা যদি আপনি দূর করতে চান তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর সেই প্র্যাকটিস করার ক্ষেত্রটা হচ্ছে এই বলা যায় সেই মাধ্যমটা হচ্ছে সুব্রত। আমরা যে কোনো ভাবে, যেমন হচ্ছে আমি অনেককেই চিনি না, আমাদের 800 ক্যাডেট, এটা কাউকে চেনা সম্ভব না সবাইকে, কিন্তু তারা অনেকেই আমাকে যে কোনো ভাবে নামে চিনে বা যে কোনো ভাবে চিনে ফেলছে, কারণ সুব্রত গ্রুপে ছিলাম এই জন্যই। তো অনেকেই বলে যে আহ সুব্রত স্যারের ক্লাসটা এসে সুব্রত স্যারের গ্রুপ থেকে আমি আসলে সবকিছু জানতে পারছি। এটা অনেকেরই কথা, এবং আপনারাও হয়তো সেইভাবেই জানতে পেরে এই গ্রুপটায় এসেছেন, এই জন্য আপনাদেরকে কংগ্রেচুলেট করি। এটা হচ্ছে যে ভালো, একদম প্রপার একটা জায়গায় এসেছেন। কারণ আপনি যদি নিজেকে প্রস্তুত করতে চান, এখানে পুরোপুরি গাইডলাইন পাওয়ার সম্ভাবনা আছে। পুরোপুরি না বললেও 80 বা 90% আপনি এখান থেকে গাইডলাইন পাবেন। কারণ হচ্ছে যদি মক ভাইবার যে প্রশ্নগুলো করা হয় সেই বিষয়গুলো এখানে আপনাকে প্রতিনিয়ত করা হবে। যদি আপনি মক ভাইবা দেন, নিজেকে যদি লুকিয়ে না রাখেন। আর এবং এইটা আমি যদি যখনই আসতাম অনলাইনে, সেটা হচ্ছে এই সুব্রতই আমাকে জোর করে মক ভাইবা নিত, যার কারণে এটা আমাকে তৃতীয়বার অনেক বেশি হেল্প করছে। কম্পিউটার টেস্টের কথা, কারণ এগুলা যে জানতে পারছে এটার বেশিরভাগই হচ্ছে এই গ্রুপ থেকে, যে কিভাবে করতে হয়, কিভাবে কোথায় কি লিখতে হবে, সেটার একটা প্ল্যাটফর্ম, ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই গ্রুপটা। আপনারা অবশ্যই দেখে থাকবেন আগের যে গ্রুপগুলা, সেখানে কিন্তু এই সব বিষয়ে প্রচুর তথ্য আছে। আর যে ভাইটা বলতেন যে আগের 2টা ভাইভায় ফেল করার কারণটা কি ছিল, আসলে ভাইবা এবং লিখিত এই দুইটাই আপনার চূড়ান্ত সাফল্যের
পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আমি বরাবরই একটু সাধারণ জ্ঞানে কাঁচা ছিলাম, তো এবং এখনো আছি। প্রথমবারে আমার সাধারণ জ্ঞানে খুবই সিম্পল একটা কোশ্চেন করছিল, সেটা হচ্ছে তখন হচ্ছে কি বলে যেটাকে রোহিঙ্গা, যেটা ওদেরকে নিয়ে কিছু কোশ্চেন করছিল। তো সেখান থেকে মানে বলতে পারছিলাম না, সেটা একদম তখনকার যে বলা যায় চলমান ঘটনা ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের। তো সেটা না বলতে পারার কারণটা একটু প্রভাব ফেলতে পারে। আর আর লিখিত কিছু ইয়ে থাকতে পারে। আসলে এইভাবে সুনির্দিষ্ট করে বলা যায় না যে কেন আমার হয়নি। আর দ্বিতীয়বারে ওই একই কথা, কিন্তু দ্বিতীয়বারে আমাকে সাবজেক্টিভ কোশ্চেন করছিল, যেটা অনেক বেশি আপার লেভেলের কোশ্চেন ছিল হয়তো, তো সেইখানে আমি ব্যর্থ হয়েছিলাম। আর তৃতীয়বারে আমার খুব সিম্পল কোশ্চেন করছিল, সেটা হয়তো একটা কারণ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সেভাবে আর কি আসে। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে রুদ্র। এই সৌর, আসলে মোটামুটি এটা অনেকেই ভাবতে পারে যে আসলে সুব্রত স্যার হয়তো বিজনেস করার জন্য এটা বলতেছে। বিষয়টা এমন না ভাই। মূলত আমি আপনাদের এটুকুই আমি বলতে চাই যে দেখেন, আমি যতটুকু করি এটা আমি একদম ফ্রি মাইন্ডেই বলি যে আমার যে পরিমাণ কষ্ট বা যে পরিমাণ সময় যায় এটা কিছুই না। আপনাদের বেশিরভাগই আমাকে শেষ পর্যন্ত যারা করছে তারা স্বীকার করে যে না, সুব্রত স্যার আসলে মানে মানে আমার মাধ্যমে একটা প্ল্যাটফর্ম পায়, এর মাধ্যমে কিছু না কিছু তাদের উপকৃত হয়। হ্যাঁ, এখানে আর আমার যেটা হয় হয়তো এই যে একদম কিছু না কিছু পায়, এই যে দক্ষিণা হালকা পাতলা যা কিছু দেন এতে হাত খরচটা হয়, কিন্তু এটা কি ভাই আহামরি কিছু? আমি মনে করেন পুলিশে চাকরি করি, তো এই ক্ষেত্রে মনে করেন এই বিষয়গুলো কোনো কিছু না। কিন্তু এই বিষয়ে অনেকেই আছে যে বিভিন্ন আসলে কি আসলে বিভিন্ন ধরনের থাকে, তো অনেকের চাকরি হয় অনেকের হয় না। তো এর অনেকের আবার হোয়াটসঅ্যাপের উত্তর দিতে পারি, অনেকের দিতে পারি না, অনেকের সাথে ঠিকভাবে কথা হয় তো অনেকের হয় না। এইভাবে মিলেমিশে বিভিন্ন এন্টি গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, ফেসবুকের গ্রুপ যুক্ত। তো এর জন্য অনেক সময় হয় কি আমার বিরুদ্ধে কিছু প্রোপাগান্ডা চালানো হয়, এটা করা হয় সেটা করা হয়। যাই হোক না কেন আমি এগুলো আমি করি। তবে এটা আমি মনে করি যে আমার মাধ্যমে এই এসআই কিংবা সার্জেন্টের এই যে ধারাটা এখন তৈরি হয়েছে, এখন যে গ্রুপ হোক না কেন, যে জায়গায় হোক না কেন, সবাই উপকৃত হচ্ছে শেষ পর্যন্ত, এটা আমি মনে করি। এবং আমি যে কিছু পাচ্ছি না তাও না, আমার মোটামুটি আপনাদের মাধ্যমে সব মিলিয়ে কষ্ট করলেও, যেহেতু আমি এসবিতে আছি, সব মিলিয়ে আমি যেখানে আছি বর্তমান যে যুগ বা মুদ্রাস্ফীতির যুগ, সেক্ষেত্রে এখানে যা কিছু হোক না কেন এটা আমার অবশ্যই উপকার হচ্ছে। তো যাই হোক, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আপনাদের একটাই কথা বলবো যে মক ভাইবাগুলো দিবেন, যখন সুযোগ পাবেন অবশ্যই মক ভাইবাগুলো দিবেন, তাতে আপনার অনেক বেশি কাজ করবে। এবং কম্পিউটার টেস্টের যে কয়টা দিন এখন আছে প্রচুর পরিমাণে এখন প্র্যাকটিস করবেন। এবং বাকি বিষয়গুলো আমরা আইশ মিয়া যে আছে তাদের সাথে আমি মোটামুটি আলোচনা করব। সৌরর কাছে আর কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমরা সৌরকে বিদায় দেই, কারণ ছেলেটা আসলে সারদা থেকে আসছে, এই সময় এই ফ্রি সময় আর নষ্ট না করি, অনেক গুরুত্বপূর্ণ সময় এখন, ওকে ঘুমাতে দেওয়া উচিত। ঠিক আছে, সৌরর কাছে কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ, কিন্তু ঘুম হয়তো হবে না, তারপরে যদি দরকার না হলে থাকে তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সৌর, তুমি একটু মানে মোটামুটি করো। আমরা দেখি আর কোনো প্রশ্ন আছে কিনা, কেউ হাত জাগাচ্ছে কিনা। রিশাতারা কোনো প্রশ্ন করবে? তুমি রিশাতারা, উৎপল দত্ত, যেটা হচ্ছে আমাদের যে নিয়োগটা সেটা কি হচ্ছে জেলা ভিত্তিক? আচ্ছা আচ্ছা, এইটা আসলে কি বিষয়টা যখন আমি দেখি যে স্মারকে দেওয়া যে জাতীয় মেধা এরকম অনেক সময় দেয়া থাকে, তবে এসআইটা জেলা ভিত্তিক বা বিভাগ ভিত্তিক হওয়ার সম্ভাবনাই বেশি। এই বিভাগ ভিত্তিক, কারণ পরীক্ষাগুলো কিন্তু বিভাগে বিভাগে হয়। আপনারা দিয়েছেন না বিভাগে? তো এমনি কিন্তু দেখবেন সার্জেন্টের যে বিষয়টা হয়, সার্জেন্টে কিন্তু কেন্দ্রীয়ভাবে ঢাকায় পরীক্ষা হয়, হ্যাঁ, কিন্তু বাকি এসআই কিন্তু আপনাদের বিভাগে বিভাগে হয়। এবং এইটা কিন্তু একটু অন্যরকম হয়। সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন জেলা কিংবা বিভাগ। ঠিক আছে? আচ্ছা ভাই, আর হচ্ছে মেয়ে কেমন টিকেছে বা কয়জন নিবে এটা? মেয়ে সাধারণত ওই 60 70 80 এরকম 100 এরকম নেয় আর কি। মানে এখন আছে সৌর, তোমাদের ব্যাচে এখন কয়জন আছে মেয়ে? আমাদের ব্যাচে
মেয়াদটি সম্ভবত এখন 54 বা এরকম এর কাছাকাছি, আচ্ছা 60-এর নিচে। আচ্ছা, ওইরকম মনে সিলেক্টেড হয় 60-70 জনের মতো হয় আর কি। হ্যাঁ, ওই 700-800 নিলে ওইরকম 60-70 জন হয়। তো সেক্ষেত্রে মেয়েদের একটু সুবিধা বেশি, মানে বেশি হওয়ার সম্ভাবনা, কারণ এখানে প্রতিযোগিতা একটু কম থাকে, তো গড়ে পড়তে একটু সুযোগও আছে। আশা করি তোমরা যদি একটু ভালো করে চেষ্টা করো, ভালো করে একটু এখন যতটুকু এই বিষয়টা আছে এখন হালকাভাবে না নিলে আশা করি ভালো হবে সবার জন্যই, এটা একই কথা। আচ্ছা, উৎপল দত্ত আবার কিছু বলবে? শোভন মণ্ডল, অমৃত মণ্ডল, সাইফুল ইসলাম। না স্যার, হ্যাঁ উৎপল বলো তো। স্যার শুনছি স্যার। আচ্ছা ঠিক আছে, শোভন মণ্ডল। নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো ভাই। স্যার আমার প্রশ্নটা ছিল আচ্ছা যে আমার কিবোর্ড আচ্ছা হ্যাঁ, কিবোর্ড কিবোর্ড কি বাংলা টাইপ থাকে নাকি ইংলিশই থাকে? আর যে আমরা যে ডেস্কটপে কাজ করব ওইখানে কি আচ্ছা ডেস্কটপে কাজ করব? হুম, শোনো, ওটা ইংলিশে লেখা থাকে, বুঝছো, বাংলা কোনো লেখা থাকে না। ওই ইংলিশে ডেল কম্পিউটার বা ডেল কিবোর্ড যেভাবে থাকে ওইরকম থাকে, ঠিক আছে, একটু শক্ত শক্ত, একটু একটু অন্যরকম আর কি, এরকম। আচ্ছা, আর কিছু বলছে? সব কিবোর্ড না, ধরেন দুই একটা কিবোর্ডে অব্র আছে, দুই একটাতে বিজয় বান্ন আছে। এটা তো তোমার ধরেন আমি মানে ম্যাক্সিমাম 95%, মানে 99%ই অভ্র থাকে। তবে দুই একটা যদি হুট করে ঝামেলা হয়, সেটা তখন তাৎক্ষণিকভাবে তুমি ওই যে পরীক্ষায় যাওয়ার আগে সাথে সাথে যে কম্পিউটারে বসবো, ওই স্যারদের বলবে যে স্যার আমি অভ্রতে লিখতে চাই, এই কোন কম্পিউটার অভ্র, এটা কি আছে কিনা, সাথে সাথে একটু চেক করার চেষ্টা করবা, এইভাবে একটু সিস্টেম করার চেষ্টা করবা। তবে 99%ই অভ্র থাকে, ঠিক আছে। আচ্ছা, অমৃত মণ্ডল, আমার আর এক ছাত্র বা ছোট ভাই, কি বলবো, অমৃত তুমি কেমন আছো? আমাদের এইবারের পরীক্ষায় ফার্স্ট, এইবারের পরীক্ষায় 40তম এসআইতে আছে ও। এবার অর্ধবার্ষিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে আর কি, আসলে একটা ভালো বিষয়। কি অবস্থা তোমার অমৃত? আমি যে অমৃতর কথা বলছি সে কি অমৃত, না মিস হয়ে যাচ্ছে নাকি আরেক অমৃত? নমস্কার স্যার, সম্ভবত মিস হয়ে যাচ্ছে, ওকে। না, আমি ওই জায়গায় স্যার যে ওই অমৃতকে পাঠাইছিলাম, তো ও আসার কথা ছিল, হয়তো মিস হয়ে যাচ্ছে, আরেক অমৃত, ঠিক আছে, ওকে। যাই হোক, সরি। অমৃত কি বলবো, বলো। আমার প্রথম কোশ্চেন হচ্ছিল কি, এক্সেলে যতগুলা ম্যাথ যে ম্যাথগুলো আসে, ম্যাথে কি ফর্মুলাগুলো দেওয়া থাকে? ফর্মুলা, এটা কি, এই তোমরা একটু বলো তো ফর্মুলা, আমার তো খেয়াল নাই। সৌরভ, ফর্মুলা কি দেওয়া থাকে? দেওয়া থাকে বলছে। আচ্ছা আচ্ছা, জি স্যার। ঠিক আছে, স্যার আমার সাধারণত দেয়া থাকে, তবে আর একটা ফর্মুলা বিষয়- ছাড়াও মুখস্থ করে রাখা ভালো আর কি, মানে যে রিস্ক একটু হতে পারে আবার অনেক সময়, এই যে। স্যার আমার দ্বিতীয় কোশ্চেনটা ছিল কি, ওয়েব ব্রাউজিং এ কি শুধু লিংক কপি করা লাগে নাকি অন্য অন্য কোনো কাজ থাকতে পারে, যেমন মেইল খুলে দেওয়া বা এরকম কোনো কিছু থাকে কিনা? ওয়েব ব্রাউজিং হলো কি, মনে করো পুলিশের ওয়েবসাইট বললো যে সেই ওয়েবসাইট থেকে তুমি মানে অমুক একটা জায়গায় তোমাকে যেতে বলবে, সেই জায়গায় গিয়ে সেই লিঙ্কটা কপি করে, মনে করো এটা হলো কি ফেসবুকে, মনে করো আরে লিঙ্ক চাই না আমরা, মনে করো ফেসবুকে এখন বললো কি আচ্ছা ঠিক আছে, অমৃত মণ্ডলের ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা একটু দাও, প্রোফাইলের লিঙ্কটা, অথবা এমন বলতে পারে একটা স্ট্যাটাসের লিঙ্ক, মনে করো তুমি একটা উল্টাপাল্টা স্ট্যাটাস দিয়েছো, ওই লিঙ্কটা দিতে হবে, তখন ওই লিঙ্কটা ওইখান থেকে কপি করে ওইটা নিয়ে জাস্ট আবার ওই তোমার যে ওপেন করা যে ফাইল আছে ওইখানে গিয়ে বসাতে হবে আর কি, জাস্ট কপি পেস্ট করে, এটাই ওয়েব ব্রাউজিং আর কি। তারপরে আর কিছু নতুন কিছু আছে কিনা সৌরভ, একটু বলো তো তাহলে। আপনি যেটা বলতেন এটা ঠিক আছে। আচ্ছা। 39-এ সরি সার্জেন্টে হচ্ছে 39টা মতে এই ওয়েব ব্রাউজিং ছিল না আমাদের, শুধু আচ্ছা, এমসিকিউ ছিল যতদূর মনে পড়ে। হুম, আর সার্জেন্টে শুধু লিংক কপি করতে হয়েছিল। আর আচ্ছা, 40তম এসআইতে আমাদের যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে ঢুকতে হবে, তারপরে ওইখানে কিছু বোর্ড থাকে না, ড্যাশবোর্ড, তারপরে আর কিছু কিছু বিষয় থাকে যেখানে সেখান থেকে ঢুকে বলে যে আপনি এইখানে গিয়ে এখান থেকে একটা বললো, দেখা যাচ্ছে যে তার একটা ব্যক্তির আইডি নম্বর বা ইমেল আইডিটা আপনি এখানে কপি করুন, এভাবে থাকতে পারে।
অথবা যে কোনো একটা জায়গায় গিয়ে বলতে পারে যে হচ্ছে এটা করো না, অর্থাৎ লিঙ্কে ঢুকে গিয়ে সেখানে ওই কাজটা করবেন, এরকম কিছু উল্লেখ করা থাকে। আর আপনাদের এখানে যেটা করতে হবে, এখানে একটু সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে যে আপনি যখন যাবেন তখন আপনার আগে যদি কেউ কাজ করে থাকে, তাহলে সাধারণত যেটা হয় যে যেদিন পরীক্ষা হয় ওয়েব ব্রাউজিং বা যেটাই হোক, সেখানে আগের পরীক্ষাটা যে লিঙ্কটা ছিল বা যে কাজটা ছিল, পরের প্রশ্নেও ঠিক সেই কাজটাই থাকে, এরকম সাধারণত হয়। তো আপনারা আগে দেখবেন যে প্রশ্নের সাথে আগে যে ব্রাউজারটা দিয়ে ঢোকা হয়েছিল এখানে যদি কাজটা করা থাকে, জাস্ট সেখান থেকে আপনি কপি করে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত একটা উপায়।